আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকের ক্লাসে আলোচনা করব পাইথন প্রোগ্রামিং সাবজেক্ট নিয়ে। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামিং এর প্রথম অধ্যায় যে আছে, প্রথম অধ্যায়ের টপিক হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো প্রথম অধ্যায়ে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে যে আলোচনাগুলো আছে, আজকের ক্লাসে আমরা সেই আলোচনাগুলো কভার করব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো এখানে আপনারা যে টপিকটা দেখতে পাচ্ছেন, পাইথন প্রোগ্রামিং অধ্যায় 1 ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সম্পর্কে যে সকল প্রশ্ন এবং যে সকল আমাদের বিষয়গুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ, সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে আমাদের যে ব্যাপারটা জানতে হবে, এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই ব্যাপারগুলা কি, এই ব্যাপারগুলা কেন ব্যবহার করা হয়, কি জন্য কাজে লাগে। তো আমরা প্রথমে অ্যালগরিদমের সংজ্ঞাটা যদি এখান থেকে লক্ষ্য করি, তাহলে এখান থেকে দেখতে পাবেন আমাদের অ্যালগরিদমের সংজ্ঞাটা দেওয়া আছে। তো অ্যালগরিদম হচ্ছে আমরা পাইথন ব্যবহার করে নানা রকমের প্রোগ্রাম করে থাকি। যেমন আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে দুইটা সংখ্যা, সাপোজ দুইটা সংখ্যার যোগফলের জন্য আমরা একটা প্রোগ্রাম বের করব। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা ধাপ অনুসরণ করতে হবে। ধাপটা হচ্ছে প্রথমত আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে, তারপর ওই প্রোগ্রামের ভিত্তিতে যে ইনপুটগুলা, অর্থাৎ যে তথ্যগুলো আমাদের দরকার হবে, অর্থাৎ ভেরিয়েবল যাকে বলা হবে, ওই ভেরিয়েবলগুলো আমাদের ইনপুট আকারে নিতে হবে। ইনপুট আকারে নেওয়ার পর, যেমন আমরা দুইটা সংখ্যার ইনপুট নিব, নেওয়ার পর কি করব, ওই দুইটা সংখ্যার যোগফল বের করা একটা আমরা প্রোগ্রাম যদি বের করতে চাই, তাহলে আমাদের ওই দুইটা সংখ্যা যোগ করার জন্য একটা প্রসেস ব্যবহার করতে হবে। ওই প্রসেস হওয়ার পর ওই প্রসেসের একটা আউটপুট পাবো, ওই আউটপুটটা প্রিন্ট হবে, তারপর প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এই যে ধাপসমূহ, এই ধাপগুলাকে ধারাবাহিকভাবে লেখার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে মূলত অ্যালগরিদম। এখানে দেখেন, সমস্যা সমাধানের যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক। শর্তটা কি? শর্ত হচ্ছে যুক্তিসম্মত হতে হবে এবং ধাপটা পর্যায়ক্রমিক হতে হবে। একটার পর একটা ধাপটা পর্যায়ক্রমিক ভাবে দিতে হবে। তো এই ধাপটা পর্যায়ক্রমিক ভাবে বর্ণনা করার যে প্রক্রিয়াটা বা যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে মূলত অ্যালগরিদম। তো আশা করি আমরা বুঝতে পারছি অ্যালগরিদম কাকে বলা হয়। এখন আমরা ফ্লো চার্টের সংজ্ঞাটা দেখব। ফ্লো চার্টের সংজ্ঞাটাও এই অ্যালগরিদমের সংজ্ঞার সাথে সম্পর্কযুক্ত, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে একটা, আমাদের কি করতে হয়েছে, যুক্তিসম্মতভাবে বর্ণনা করতে হয়েছে। আর এটা আমাদের কি করতে হবে, ওই কোনো সমস্যা, যে কোনো একটা সমস্যা, যেটা আমি প্রথমে আলোচনা করলাম, যেমন দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার প্রোগ্রাম, সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে যে কোনো সমস্যা সমাধানের ধাপ সমূহ, অ্যালগরিদমে যে ধাপগুলো লিখছিলাম, এখানে আমাদের কি হবে, ফ্লোচার্টের ক্ষেত্রে ধাপগুলোকে চিত্রের সাহায্যে দেখাতে হবে। ধাপগুলোকে কি করতে হবে, ধাপগুলোকে আমরা চিত্রের মাধ্যমে যখন প্রকাশ করব বা ব্লকের মাধ্যমে যখন প্রকাশ করব, তখন আমরা সেই ব্যাপারটাকে বলবো হচ্ছে ফ্লোচার্ট। তাহলে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সংজ্ঞাটা বুঝতে পারছি। এই দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন আপনাদের মিড টার্ম বা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কিন্তু অতি সংক্ষিপ্ততে আপনারা কমন পাবেন। তাহলে অবশ্যই এই দুইটা প্রশ্ন কিন্তু আপনারা শিখে রাখবেন। এরপর আমরা যে বিষয়টা এখান থেকে দেখব, লক্ষ্য করেন, আমরা এরপর দেখব হচ্ছে আমাদের এই অ্যালগরিদমটা আমরা কিভাবে লিখতে পারি বা ফ্লোচার্টটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি। তো ফ্লোচার্ট অঙ্কন করার জন্য আমাদের কিছু চিহ্নের সাথে পরিচিত হতে হবে। ফ্লোচার্টের যে চিহ্নগুলো আছে, ফ্লোচার্ট অঙ্কন করার জন্য যে সাইনগুলো আছে, সেই সাইনগুলো আগে আমাদেরকে চিনতে হবে। তো দেখেন সাইনগুলো কি কি, এখানে কয়েক ধরনের সাইন আছে। এখানে যদি লক্ষ্য করেন, আপনারা সাইনগুলো দেখতে পাবেন। তো এখানে সাইন দেখেন, প্রথম যে সাইনটা সেটা হচ্ছে স্টার্ট সাইন, অর্থাৎ আমরা প্রোগ্রামটা যে শুরু করব, এটাও একটা ধাপ। এই প্রোগ্রাম শুরু করার জন্য আমাদের একটা চিহ্ন ব্যবহার করতে হবে, সেই চিহ্নটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন স্টার্ট চিহ্নটা এরকম। আবার স্টার্ট এবং এন্ড দুটা কিন্তু সেম সাইনের মধ্যে আমরা ব্যবহার করব। যেমন এখানে স্টার্ট এবং এন্ড, আমরা যদি এরকম সাইনের মধ্যে স্টার্ট লিখে দিই, তাহলে সেটা স্টার্ট, এন্ড লিখে দিলে সেটা এন্ড। এরকম ভাবে আমাদের ইনপুট নেওয়ার জন্য একটা সাইন আছে, আমরা ইনপুটটা কার মধ্যে নিব, কোন সাইনের মধ্যে নিব, সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। এই যে সাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা ইনপুট নিব। ইনপুট এবং আউটপুট একই সাইনের মধ্যে নিতে হবে। প্রোগ্রাম স্টার্ট এবং এন্ড একই সাইনের মধ্যে করতে হবে, প্রোগ্রামের ইনপুট এবং আউটপুটটাও একই সাইনের মধ্যে আমাদেরকে নিতে হবে। এরপর যদি আমরা লক্ষ্য করি যে আউটপুটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে প্রসেস নামে একটা ব্যাপার আছে। প্রসেস বলতে, আমরা ধরেন এই যে দুইটা সংখ্যার যোগফল বের করার একটা প্রোগ্রামের কথা আমরা প্রথমে আলোচনা করলাম। এখানে কি করতে হবে, দুইটা সংখ্যাকে যোগ করার জন্য আমরা কি করতে হবে, একটা অপারেটর ব্যবহার করতে হবে, অর্থাৎ প্লাস সাইন ব্যবহার করতে হবে, a প্লাস বি, এই ব্যাপারটা ব্যবহার করতে হবে। এখন এই a প্লাস বিটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিব হচ্ছে সাম।
সামের মধ্যে আমরা কি করলাম a প্লাস বি, এটা আমরা একটা কি করলাম, এটা আমরা একটা প্রসেস করলাম। এই প্রসেসটা হচ্ছে আমাদের এই সাইনের মধ্যে রাখতে হবে। তো আশা করি আমরা প্রসেসটা কি এবং প্রসেসটা কোন সাইনের মধ্যে লিখবো এটা বুঝতে পারছি। এখন আমাদের পরবর্তী যে সাইনটা আছে সেটা হচ্ছে ডিসিশন। আমরা যখন শর্ত ভিত্তিক কোনো সমস্যার সমাধান করব, অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দিই, তিনটা সংখ্যার মাঝে বড় সংখ্যা ছোট সংখ্যা, এই যে শর্তগুলা এইগুলা বের করার জন্য আমাদের ডিসিশন নিতে হবে। ওই ডিসিশনটা আমরা কোন সাইনের মধ্যে রাখবো, ডিসিশনটা আমরা রাখবো হচ্ছে এই রম্বসের মতো যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি সেই সাইনের মধ্যে আমরা ডিসিশনটা রাখবো। এরপর আসা হচ্ছে কানেক্টর। কানেক্টরটা কি, যেমন দুইটা শর্ত বা তিনটা শর্ত মিলাইয়া কি করবো, আমরা অন্য আরেকটা শর্ত প্রয়োগ করব ওই দুইটা বা তিনটা শর্তের উপর। এই ব্যাপারগুলোকে কানেক্ট করার জন্য আমাদের ব্যবহার করতে হচ্ছে কি, কানেক্টর। তাহলে আশা করি যে সাইনগুলো আমাদের আছে এই সাইনগুলো আমরা বুঝতে পারছি। এই সাইনগুলো কিন্তু অনেক সময় আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে, তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক, এইগুলো কিন্তু আপনারা শিখে রাখবেন। এখন আমরা এই সাইনগুলো বুঝতে পারছি, এখন আমরা চাইলেই কি করতে পারবো, এর প্রোগ্রামগুলো কিন্তু এই প্রোগ্রামের যে ফ্লো চার্টটা আছে সেই ফ্লো চার্ট কিন্তু আমরা অঙ্কন করতে পারবো। তো প্রথমে আমরা এখন কি করব, এখন আমরা দেখবো হচ্ছে একটা অ্যালগরিদম লেখার একটা প্রক্রিয়া দেখব। তো অ্যালগরিদম আমরা দুই ভাবে লিখতে পারি। অ্যালগরিদম আমরা চাইলে স্টেপগুলো ইংলিশে লিখতে পারি বা চাইলে স্টেপগুলো বাংলাতে লিখতে পারি। তবে আমি রেকমেন্ড করব স্টেপগুলো আপনারা সবসময় ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং দেখতে সুন্দর লাগবে। তো এখন আমরা যদি একটা প্রোগ্রামের কথা চিন্তা করি, ধরেন এখানে একটা প্রোগ্রামের কথা বলা হয়েছে। প্রোগ্রামটা হচ্ছে এরকম, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। কি সমস্যাটা হচ্ছে, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং ওই ক্ষেত্রফলের যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামের অ্যালগরিদমটা আমাদেরকে লিখতে হবে। তাহলে অ্যালগরিদমটা আমরা কিভাবে লিখবো, প্রথম যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামটা অবশ্যই স্টার্ট করতে হবে এবং প্রোগ্রামটা এন্ড করতে হবে। তো প্রথমত আমরা কি করব, প্রোগ্রামটা স্টার্ট করলাম। ধাপ একে আমরা কি করলাম, প্রোগ্রাম শুরু বা ইংলিশে আমরা লিখবো স্টেপ 1 প্রোগ্রাম স্টার্ট, এটা লিখলাম। এখন ইনপুট নিতে হবে। দ্বিতীয় স্টেপটা কি, দ্বিতীয় স্টেপটা হচ্ছে ইনপুট নেওয়া। প্রথম স্টেপ স্টার্ট, দ্বিতীয় স্টেপ ইনপুট, তারপর প্রসেস থাকলে প্রসেস, ডিসিশন থাকলে ডিসিশন, তারপর হচ্ছে আমাদের আউটপুট, তারপর হচ্ছে আমাদের প্রিন্ট। তো এইখানে আমাদের কি লাগবে, এখানে লাগবে আমাদের ইনপুট। ইনপুটটা কেমন হবে, আমাদের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো এখানে ভূমি এবং উচ্চতা অর্থাৎ হাইট এবং যে উইডথটা আছে, এই ব্যাপারটা যদি আমরা কি করতে পারি, এই ব্যাপারটা যদি আমরা ইনপুট আকারে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম করে রেজাল্টটা চলে আসবে। এখন তাহলে আমাদের ইনপুট হিসেবে কি লাগবে, হাইট লাগবে এবং উইডথ লাগবে। তাহলে আমরা কি করব, ভূমি এবং উচ্চতাটা নিয়ে নিব। ভূমি এবং উচ্চতাটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি কিভাবে, ইনপুট আকারে। তাহলে দ্বিতীয় ধাপে কি করছে, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা গ্রহণ করতে হবে, অথবা ইনপুট ব্র্যাকেটে আমরা দিয়ে দিব হাইট এন্ড ওয়েট। ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা তৃতীয় ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রসেস করতে হবে, অর্থাৎ যে ইনপুট এবং আউটপুট আমরা নিছি সেই ইনপুট এবং আউটপুটটাকে সূত্রের মাধ্যমে কি করতে হবে, প্রসেসটা করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখে দেব, যে সূত্রটা আছে ক্ষেত্রফল ইকুয়াল টু, অর্থাৎ এরিয়া ইজ ইকুয়াল টু আমাদের কি আছে, হাফ ইন্টু হাইট ওয়েট। এই ব্যাপারটা কিন্তু আমাদের চলে আসবে। ইংলিশে যদি আমরা লক্ষ্য করি, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ব্যাপারটা কিন্তু আমরা লিখে ফেলছি। তো এখানে আমরা এরিয়ার মধ্যে এই প্রসেসটাকে রাখছি, যেমন আমরা একটা উদাহরণ ছিলাম সামের মধ্যে a প্লাস বিটা রেখেছিলাম। এটা গেল। এখন আমাদের কি করতে হবে, পরবর্তী যে ধাপটা আছে 4 নম্বর ধাপে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রফলটা যে আমাদের বের হবে, যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা প্রদর্শন করতে হবে, অর্থাৎ রেজাল্টটাকে প্রিন্ট করতে হবে। এই এরিয়াটাকে কি করতে হবে, এরিয়াটাকে প্রিন্ট করতে হবে। এরিয়াটা প্রিন্ট করার পর কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের লাস্ট স্টেপটা কি, লাস্ট স্টেপটা হবে প্রোগ্রামটা এন্ড করা। তাহলে এই প্রোগ্রামটা আমরা এন্ড করে দিলাম। এই ছিল হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে অ্যালগরিদমটা, সেই অ্যালগরিদমটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে একটা সাধারণ অ্যালগরিদমে একটা সাধারণ ফ্লোচার্টে কি কি থাকে। সাধারণ ফ্লোচার্টে আমাদের প্রথমত থাকবে হচ্ছে স্টার্ট। স্টার্টের পর আমাদের কি থাকবে, এখানে দেখেন লক্ষ্য করেন, এখানে হচ্ছে স্টার্ট আছে, স্টার্টের পর আছে আমাদের ইনপুট, ইনপুটের পর আমাদের কি আসবে, ইনপুটের পর আমাদের আসবে হচ্ছে প্রসেসের পর আসবে কি আউটপুট, আউটপুটের পর আমাদের কি আসবে, এন্ড আসবে। তো মাঝখানে যদি আমাদের ডিসিশন থাকে, ডিসিশনটাও কিন্তু আমাদের চলে আসবে এই জায়গায়। তো এখন আমরা যেহেতু একটা সাধারণ ফ্লোচার্টের কথা বলছি, এই জন্য এখানে আমাদের ডিসিশনটা আসতেছে না। এখন যদি এখান থেকে আমরা দেখি তাহলে কিন্তু আরো ক্লিয়ার হবে। যেমন এরপর আমাদের প্রসেস আসছে, প্রসেসের পর আউটপুট এবং
এন্ড কিন্তু চলে আসছে। তো আশা করি আমরা একটা সাধারণ ফ্লো চার্ট কিভাবে অঙ্কন করা হয় সেই ব্যাপারটা বুঝতে পারছি। তো এখন আমরা একটা পূর্ণাঙ্গ ফ্লো চার্ট নিয়ে কথা বলি। তো দেখেন এখান থেকে একটা পূর্ণাঙ্গ ফ্লো চার্ট যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখান থেকে তার আগে আমরা এখান থেকে এর বর্ণনাগুলো একটু দেখি যে ইনপুটের মধ্যে কি নিতে হবে, প্রসেসের মধ্যে কি লিখতে হবে, আমাদের আউটপুটে কি লিখতে হবে এবং এন্ডে কি লিখতে হবে। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের যে ইনপুটটা আছে, ইনপুটের মধ্যে আমাদের কি করতে হবে, প্রোগ্রামে যে যে ভেরিয়েবল গুলো নেওয়া দরকার হবে সেই সেই ভেরিয়েবল গুলো আমাদের ইনপুটের মধ্যে নিতে হবে। অর্থাৎ আমরা যদি তিনটা সংখ্যা, বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে এ বি সি তিনটা সংখ্যা আমাদের ইনপুট আকারে নিতে হবে। তারপর আমাদের প্রসেসের মধ্যে কি করতে হবে, প্রসেসের মধ্যে এই যে ইনপুট গুলাকে কিভাবে প্রসেস করলে আমাদের রেজাল্ট আসবে বা আউটপুট আসবে সেই ব্যাপারটা আমাদের প্রসেসের মধ্যে লিখতে হবে। তারপর আউটপুট আকারে কি আসবে, আউটপুট আকারে প্রসেস করার পর যে আউটপুট আমরা পাবো সেই আউটপুটটা আউটপুটের সাইনের মধ্যে লিখতে হবে। তারপর আমাদের প্রোগ্রামটাকে শেষ করে দিতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের একটা সাধারণ যে ফ্লো চার্ট, সেই ফ্লো চার্টের একটা চিত্র। এখন যদি আমরা দেখি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম দেখছিলাম, এখন এটার যদি আমরা একটা ফ্লো চার্ট অঙ্কন করি তাহলে সেটা কেমন হবে। তাহলে আমাদের প্রথমত কি করতে হবে, স্টার্ট করতে হবে। স্টার্ট করলাম, স্টার্ট করার পর আমাদের ইনপুটের মধ্যে ওই যে ভেরিয়েবল গুলো হাইট ওয়েট লাগবে, আমাদের হাইট ওয়েটটা নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে এরিয়ার মধ্যে আমাদের যে প্রসেসটা ছিল হাফ ইন্টু ভূমি উচ্চতা সেটা নিলাম। তারপর আমাদের প্রিন্ট এরিয়া করলাম, মানে এরিয়াটাকে প্রিন্ট করে দিলাম, তারপর প্রোগ্রামটাকে শেষ করে দিলাম। তো যদি আপনাদের প্রশ্ন আসে যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম লিখো বা ফ্লো চার্ট লিখো, তাহলে কিন্তু সেটা আপনারা পারবেন। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা সাধারণ দেখলাম। এখন যদি আমরা একটু বড় আকারে কোনো ফ্লো চার্ট বা অ্যালগরিদম দেখি তাহলে কিন্তু আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কি করতেছি, এখন আমরা হচ্ছে তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্টটা দেখবো। তিনটা সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করতে পারি কিভাবে, বা ছোট সংখ্যা। আমরা দেখাচ্ছি আপনাদের বড় সংখ্যাটা, ছোট সংখ্যাটা আপনাদের বাড়ি কাজ থাকবে। তো এখানে দেখেন আমাদের প্রথমে কি আছে, প্রথমে প্রোগ্রামটা শুরু করতে হয়েছে। তারপরে ইনপুট আকারে তিনটা সংখ্যা আমাদেরকে নিতে হয়েছে, এ বি সি, তিনটা সংখ্যা আমরা নিছি। তারপর এর মধ্যে কি করতে হবে, তৃতীয় ধাপে আমাদের ওই যে শর্তগুলা বা ডিসিশনগুলা, সেই ডিসিশনগুলা নিতে হবে। ডিসিশনগুলা কেমন হবে, ডিসিশনগুলা হবে যদি এটা বি এর চেয়ে বড় হয়, এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি, তাহলে এ যদি বি এর চেয়ে এবং সি এর চেয়ে বড় হয় তাহলে এ হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমাদের প্রিন্টে আসবে কি, তাহলে আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা আসবে হচ্ছে লার্জ নাম্বার হবে এ। তারপর ডিসিশনের মধ্যে বি ইজ গ্রেটার দেন এ, বি ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ বিটা যদি এর চেয়েও বড় হয়, সি এর চেয়েও বড় হয়, তাহলে কিন্তু আমাদের বিটাই তিনটার মধ্যে লার্জ নাম্বার। সেই ক্ষেত্রে আমাদের প্রসেসের মধ্যে আসবে হচ্ছে লার্জ ইকুয়াল টু বি। অন্যথায় অর্থাৎ এই দুইটার একটা শর্ত যদি সত্য না হয় সেই ক্ষেত্রে কিন্তু সিটা বড় হয়ে যাবে। অর্থাৎ তিনটা সংখ্যার মধ্যে যদি এ এবং বি কোনোটাই বড় না হয় সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সি সংখ্যাটা বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, অন্যথায়, যেটা আমাদের ইলস ইফ এর কাজ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, লার্জ ইজ ইকুয়াল টু সি হবে। এইরকম ভাবে আমরা এই যে 3 নাম্বার ধাপটা সেটা শেষ করব। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের এই যে লার্জ সংখ্যাগুলো যেগুলো আমরা প্রসেসের মধ্যে রাখছিলাম সেগুলাকে আউটপুটে দেখাইতে হবে। আউটপুটের সাইনটা কি, আউটপুটের সাইনটা হচ্ছে ইনপুটের মতোই আমরা আগেই দেখে নিছিলাম। এখন যখনই এটাকে আমরা আউটপুটে প্রিন্ট করব তখনই কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আর প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমরা কি করব, লাস্ট ধাপে লিখে দিব হচ্ছে ধাপ নাম্বার 5 বা ধাপ নাম্বার 6 যেটা হোক, তখন আমরা লিখে দিব হচ্ছে প্রোগ্রাম শেষ, বা ইংরেজিতে লিখলে এন্ড প্রোগ্রাম। ঠিক আছে, এখন আমরা এই যে অ্যালগরিদমটা করলাম, এই অ্যালগরিদমেরই আমরা একটা ফ্লো চার্ট দেখব। ফ্লো চার্টটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি, ফ্লো চার্টটা এখান থেকে দেখেন। আমরা হচ্ছে প্রথমত কি করতে হবে, প্রথমত আমাদের প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। প্রোগ্রাম স্টার্ট করার পর আমাদের ইনপুট আকারে তিনটা সংখ্যা নিতে হবে, এ বি সি, যেগুলোর আমরা শর্ত আরোপ করব। শর্ত প্রয়োগ করে আমরা কোন সংখ্যাটা ছোট বা কোন সংখ্যাটা বড়, অর্থাৎ আমরা বড় সংখ্যা যেহেতু দেখতেছি কোন সংখ্যাটা বড় সেটা আমরা বের করব। তো এখান থেকে ইনপুট নেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে ডিসিশন দিতে হবে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। দেখেন এখানে আমাদের কি করতে হয়েছে, এখানে আমাদেরকে তিনটা সংখ্যা ইনপুট আকারে নিতে হয়েছে, এ বি সি। এখান থেকে আমরা কি করব, এ বি সি এর মধ্যে কোন সংখ্যাটা বড় এটা আমরা বের করব। এখন আমাদের ডিসিশনটা হচ্ছে এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এই যে ডিসিশনটা এটা যদি সত্য হয় তাহলে আমরা আরো একটা শর্ত এর উপরে প্রয়োগ করব। সেই শর্তটা হবে এ ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ এই এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি, এই দুইটা যে শর্ত, এই দুইটা শর্তই যদি সত্য হয় বা ইয়েস হয় তাহলে কিন্তু আমাদের এই তিনটার মধ্যে এ সংখ্যাটা বড় হিসেবে আমরা বলতে পারি। তখন আমরা এখানে
ডিসিশন সরি এখানে আমরা প্রসেস দিয়ে দিব লার্জ ইজ ইকুয়াল টু এ, এভাবে লিখতে পারি। আর যদি মিথ্যা হয় অর্থাৎ নো হয় তাহলে এখানে আমরা অন্য আরেকটা শর্ত দিয়ে দিব। এটা যদি মিথ্যা হয় এ ইজ গ্রেটার দেন বি, মিথ্যা হলে যদি মিথ্যা হয় তার মানে হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ। এটা মিথ্যা হলে কিন্তু তখন এর জন্য এটা সত্য হয়ে যাবে। আর এটা যদি সত্য হয় তাহলে কিন্তু আমরা এখানে দিতে পারি হচ্ছে, এখানে আমরা দিতে পারি কি, এখানে আমরা তখন দিব হচ্ছে বি ইজ গ্রেটার দেন সি। যদি এখানে এর চেয়েও বিটা বড় হয়ে যায় এবং বি যদি সির চেয়েও বড় হয়ে যায় তখন আমরা এখান থেকে প্রসেসে দিতে পারি লার্জ ইজ ইকুয়াল টু বি। এইভাবে কিন্তু আমরা ব্যাপারটাকে লিখতে পারি। তো এখন এটা যদি আমরা দেখি যে আসলে ব্যাপারটা আমরা যেভাবে বুঝাইলাম সেইভাবে আমাদের হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন দেখেন এখানে এটা হচ্ছে ইয়েস হলে আমরা আরেকটা শর্ত দিয়ে দিছি, নো হলে আমরা আরেকটা শর্ত দিয়ে দিছি, যেরকম আমি বলতেছিলাম। এখন যখন এই দুইটা শর্তে আমাদের সত্য তখন সেখানে কি হবে, এটাই তখন লার্জ নাম্বার হয়ে যাবে। আর যখন এই এ ইজ গ্রেটার দেন বি শর্তটা মিথ্যা, তার মানে বিটা এর চেয়ে বড়, তখন আমরা এই শর্তটা দিছি বি ইজ গ্রেটার দেন সি। এই দুইটা যদি সত্য হয় তখন আমাদের কি হবে, তখন আমাদের এখানে লার্জ নাম্বারটা আসবে হচ্ছে বি। এখন আমাদের লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে সিটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। দেখেন এখানে বি ইজ গ্রেটার দেন সি লেখা আছে, এ ইজ গ্রেটার দেন সি লেখা আছে। এই দুইটা শর্ত এখানে কি লেখা আছে, এখানে দুইটা শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে বি ইজ গ্রেটার দেন সি, আরেকটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন সি। যেরকমটা আমি এখানে বলতেছিলাম যে এ ইজ গ্রেটার দেন বি যদি মিথ্যা হয় তাহলে এখানে বি ইজ গ্রেটার দেন এটা সত্য হয়ে যাবে অটোমেটিক্যালি। সেরকম ভাবে যদি বি ইজ গ্রেটার দেন সি এবং এ ইজ গ্রেটার দেন সি এই দুইটা যদি মিথ্যা হয় বা নো হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি সিটা বড় হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে, তাহলে এখান থেকে এই দুইটা ডিসিশনকে আমাদের কানেক্ট করতে হবে। এই দুইটা ডিসিশনকে কানেক্ট করে আমরা হচ্ছে নো দিয়ে দিব। দেখেন এই দুইটা ডিসিশনকে আমরা কি করলাম, কানেক্ট করলাম, কানেক্টর দ্বারা কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখানে দুইটা যদি নো হয় তাহলে আমরা ডিসিশন নিব কি, তাহলে আমরা ডিসিশন নিব লার্জ নাম্বার ইজ ইকুয়াল টু সি। এখন আমাদের এই তিনটা প্রসেসকে কি করতে হবে, আবার কানেক্ট করতে হবে। তিনটা প্রসেসকে কানেক্ট করার পর যেটা আমরা মূলত ইনপুট দিব সেই ইনপুটের উপর ভিত্তি করে যে ব্যাপারটা আসলে সত্য আসবে বা যে নাম্বারটা সত্য আসবে বা যে নাম্বারটা বড় আসবে সেইটা এখানে মূলত প্রিন্ট করবে, প্রিন্ট লার্জ। এখান থেকে এই প্রক্রিয়াটা অর্থাৎ আমরা যখন কি করব, যখন আমরা মূলত আমরা কি করব, এই এ বি সি এর জায়গায় যখন নির্দিষ্ট কোনো নাম্বার নিব, অর্থাৎ ধরেন 10, 12 বা 8 এরকম যখন সংখ্যা নিব তখন এখানে যে সংখ্যাটা যদি ধরেন এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, তখন কি হবে, এই বিটাই কিন্তু তখন মূলত বড় হবে, অর্থাৎ প্রিন্ট লার্জ মানে তখন আমাদের আসবে হচ্ছে লার্জ ইজ ইকুয়াল টু বি, এরকম ভাবে প্রিন্ট আসবে। আমরা যদি লিখি লার্জ নাম্বার ইজ ইকুয়াল টু বি প্রিন্টে, সেক্ষেত্রে কিন্তু লার্জ নাম্বার ইজ ইকুয়াল টু বিটা আমাদের চলে আসবে। তো যখনই আমাদের এই আউটপুটে আমরা চলে আসব, আউটপুটে আসার মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। আমরা আউটপুটে আসছি মানে আমাদের প্রোগ্রামটা শেষ, তখন আমরা নেক্সট স্টেপে প্রোগ্রাম এন্ড এরকম লিখে দিব। তো এই ছিল হচ্ছে আপনাদের যে পাইথন প্রোগ্রামিং এর প্রথম অধ্যায় থেকে আপনাদের ছিল হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের যে বিস্তারিত ধারণাগুলো, যেগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন আছে সেইগুলো নিয়ে আমি আপনাদের আলোচনা করেছি। আপনাদের আরো আলোচনা আছে আপনাদের ফারেনহাইট টু সেলসিয়াস, সেলসিয়াস টু ফারেনহাইট, তারপরে ছোট সংখ্যা, তারপর আপনাদের দ্বিঘাত সমীকরণে কিছু সমাধান আছে, সেইগুলো কিন্তু আপনারা বাড়ি কাজ থাকবে, বাড়ি কাজ হিসেবে সেগুলো আপনারা আমাদের যে পাপেল এডুকার ফেসবুক গ্রুপ আছে সেইখানে পোস্ট করবেন। তো নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।